গুড ইভিনিং স্টুডেন্টস। আজ আমি তোমাদের যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। আলোচনা শুরু করার আগে একটু বলে নিই যে এই চ্যাপ্টারটা কেন পড়ব। দেখো, আমাদের বাড়িতে আমরা যে ফ্যান, লাইট বা ধরো আদার্স ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স, যেমন ধরো টিভি, ফ্রিজ, ইলেকট্রিক হিটার বা ইলেকট্রিক আয়রন, যা কিছু ইউজ করি অল রান বাই ইলেকট্রিক্যাল এনার্জি, অ্যান্ড দিস ইলেকট্রিক্যাল এনার্জি ইজ এ কন্ট্রোলেবল অ্যান্ড কনভিনিয়েন্ট এনার্জি। তো এই এনার্জি সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে বা এইগুলো সম্বন্ধে যদি আমাদের দক্ষতা বাড়াতে হয়, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা পড়াটা খুব ইম্পর্টেন্ট। এবং এই চ্যাপ্টারটা পড়লে তোমরা বুঝতে পারবে এখান থেকে তোমাদের ইলেকট্রিক কাকে বলে, ইলেকট্রিক এনার্জি কোথায় কীভাবে জেনারেট হয়, কীভাবে আমাদের বাড়ি অবধি পৌঁছাচ্ছে, বা তোমার ধরো ইলেকট্রিক পাওয়ার বলতে কাকে বুঝি, বা ইলেকট্রিক কনজামশনস কীভাবে হয়, আমাদের বাড়িতে হাউস হোল্ড কানেকশনস কীভাবে হচ্ছে, বা ইলেকট্রিক বিলিংসটা কীভাবে হয়, মানে সমস্ত কিছু ডিটেলস তুমি জানতে পারবে। কাজেই শুরু করা যাক আজকের চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি বা চলো তড়িৎ। দেখো, এই ইলেকট্রিসিটি কথাটা কোথা থেকে এসছে এটাও তোমাদের জানা কিন্তু দরকার। ইলেকট্রিসিটি অনেক আগে, এটা মনে করা হয় যে মোটামুটি খ্রিস্টপূর্ব 600 অব্দে যে গ্রিক দার্শনিক থেলস তিনি এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করাকালীন লক্ষ্য করলেন যে অ্যাম্বার বলতে আমরা বুঝি পাইন গাছের আঠা, অ্যাম্বারকে যদি পশম দিয়ে ঘষা হয় তাহলে ওই অ্যাম্বারের মধ্যে এক ধরনের আকর্ষণী ক্ষমতা জন্মাচ্ছে, যে কারণের জন্য ছোট ছোট কাগজের টুকরো বা হালকা বস্তুগুলোকে সে আকর্ষণ করতে পারছে। যে এই গ্রিক ভাষায় এই অ্যাম্বারকে বলা হয় ইলেকট্রন। গ্রিক ভাষায় এটাকেই বলা হয় ইলেকট্রন। এবং যেহেতু অ্যাম্বারের মধ্যে প্রথম এই আকর্ষণীয় ক্ষমতাটা লক্ষ্য করা গিয়েছিল, তাই মনে করা হয় যে এই ইলেকট্রন থেকেই এই ইলেকট্রিসিটি কথাটা এসছে। ইলেকট্রিসিটি, এই ইলেকট্রিসিটি আবার দু রকম আমরা বলতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, বা এটাকে বাংলায় বলে স্থির তড়িৎ। আর একটা হয় সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, বা বাংলায় বললে হয় চলো তড়িৎ। তাহলে একটু জেনে নেওয়া যাক এই স্থির তড়িৎ বা চলতড়িৎ বলতে কি বুঝি। স্থির তড়িৎ বলতে বোঝায় যে যেখানে তড়িৎটা উৎপত্তি হচ্ছে সেখানেই যদি তড়িৎটা সীমাবদ্ধ থাকে এবং প্রবাহিত যদি না হয়, তাহলে সেটাকে আমরা বলবো স্থির তড়িৎ। তাহলে চলতড়িৎটা কি না, তড়িৎটা যেখানে উৎপত্তি হচ্ছে সেখান থেকে যদি প্রবাহিত হয়ে যায় তাহলে হচ্ছে সেটা চলতড়িৎ। তো তোমাদের আমরা আজকে এই চলতড়িৎ সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করব। আচ্ছা দেখো, এই চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি, বা আমরা আজকে যে হেডিং ইলেকট্রিসিটিটা কিভাবে উৎপত্তি হয় তোমাদেরকে আমি বললাম। এবারে একটু জেনে নিই কারেন্টটা কি। কারেন্ট বলতে আমরা খুব সিম্পল, ওকে যদি বাংলায় বলো, কারেন্টকে বলা হয় প্রবাহের হার। এবার প্রবাহের হার বলতে কি, যে মনে করো ধরো জল, তুমি একটা মেঝেতে একটু জল ফেলে দিলে তাহলে জলটা কি হবে, একটু গড়িয়ে যাবে, বা জলের প্রবাহ হবে। নদীর মধ্যে জলের প্রবাহ হচ্ছে, তাহলে জলের প্রবাহ হলে সেটাকে আমরা বলি জলপ্রবাহ বা ওয়াটার কারেন্ট। খুব সিম্পল কিন্তু। আচ্ছা, আবার ধরো বায়ু প্রবাহ হচ্ছে, আমরা বলি বায়ু বইছে, বায়ু প্রবাহ হচ্ছে। তাহলে বায়ু প্রবাহ বলতে আমরা বুঝি যেটা বায়ুর যে প্রবাহ সেটাকে আমরা বলি বায়ু প্রবাহ বা এয়ার কারেন্ট। সেরকমভাবে এই ইলেকট্রিক কারেন্ট বলতে আমরা কি বুঝি চার্জের প্রবাহ, মানে আধানের প্রবাহ। তাহলে যদি মনে করো যে ধরো টি সময়ে কিউ আধান প্রবাহিত হলো, তাহলে একক সময়ে হার বলতে কি বুঝি সময়ের সাথে তার পরিবর্তন। তাহলে একক সময়ে কত প্রভাবিত হবে, তাহলে একক সময়ে বা 1 সেকেন্ডে, আমি সময় একক তোমরা জানো সেকেন্ড হয়, তাহলে 1 সেকেন্ডে কত হবে, 1 সেকেন্ডে হবে Q/T। তাহলে এটাই হচ্ছে আধানের প্রবাহ। কিউটা কি না, চার্জ বা আধান। আচ্ছা, আমরা এই প্রবাহটাকে, তড়িৎ প্রবাহটাকে I দিয়ে ডিনোট করি। তাহলে I = হয়ে গেল Q/T। ওকে, তাহলে I = Q/T, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ।
একক সময়ে প্রবাহিত আধান, দ্যাট ইজ তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের এককগুলো একটু জেনে নিই আমরা। এই সমস্ত কিছু পড়ার সময় যখন নতুন কোনো টার্ম জানবে কিছু, তার একক বা ইউনিটসগুলো তোমরা অবশ্যই জানবে। তড়িৎ প্রবাহের একক বলতে আমরা কি বুঝি? তোমরা অলরেডি ক্লাস 9-এ পড়েছো, আমরা সিজিএস একক এবং এসআই এককের কথা আমরা বলেছিলাম। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে সিজিএস একক হয় স্ট্যাট অ্যাম্পিয়ার। স্ট্যাট অ্যাম্পিয়ার, এই জিনিসগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখো। স্ট্যাট অ্যাম্পিয়ার এটা হচ্ছে সিজিএস একক। আর একটা হয় অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার যেটাকে আমরা বলি এসআই একক। তাহলে তড়িৎ প্রবাহের দুটো একক হচ্ছে সিজিএস একক এবং এসআই একক। অনেক সময় এদের মধ্যে রিলেশনসটাও দেয় যে সিজি অ্যাম্পিয়ার এবং স্ট্যাট অ্যাম্পিয়ারের মধ্যে রিলেশনসটা কি। তার রিলেশনটা লিখে নিই যে 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9, বোঝা যাচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট অ্যাম্পিয়ার। এই রিলেশনসগুলো কিন্তু আমাদের অনেক সময় কাজেও লাগবে নিউমেরিক্যালসগুলো করতে। তাহলে বোঝা গেল তড়িৎ প্রবাহ কাকে বলে। বোঝা গেল তড়িৎ প্রবাহ হচ্ছে একক সময়ে প্রবাহিত আধান। তড়িৎ প্রবাহের একক জানলাম এবং এককগুলোর মধ্যে আমরা সম্পর্ক জানলাম। অনেক সময় তোমাদের ক্ষেত্রে কি হয় যে ছোট ছোট কিছু নিউমেরিক্যালস দিয়ে দেয় জাস্ট এই রিলেশনটার উপরে। যেমন ধরো আমি একটা দেখাই, যদি তোমাকে বলে যে 5 মিনিট ধরে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। 5 মিনিট ধরে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে প্রবাহিত আধান কত? কিভাবে বের করবে দেখো একটু দেখে নিই। আমি একটু আগে বললাম I ইকুয়াল টু হচ্ছে Q/T। তাহলে এখানে দেখো I দেওয়া আছে। I কত দেওয়া আছে? I দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার। খুব সোজা একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করলাম, 4 অ্যাম্পিয়ার। আবার দেখো সময়টাও দেওয়া আছে, সময় T ইকুয়াল টু দেওয়া আছে 5 মিনিট। তোমার কাছে জানতে চাইছে Q ইকুয়াল টু কত। ঠিক, তাহলে Q ইকুয়াল টু কত হবে? IT। খুব সিম্পল। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবে, আমরা এখানে সময়টা মিনিটে দেওয়া আছে, আমরা কিন্তু সময়টা যখন আমরা তড়িৎ প্রবাহের ডেফিনেশনস বলেছিলাম তখন বলেছিলাম একক সময়, এবং সেখানে সময়টা আমি সেকেন্ডের কথা বলেছিলাম। তাহলে 5 মিনিটটাকে আমি সেকেন্ডে করে নেব। তাহলে 5 ইন্টু 60 দ্যাট ইজ 300 সেকেন্ড। তাহলে এখানে আমরা I এর জায়গায় 4 অ্যাম্পিয়ার বসাবো, সময়ের জায়গায় 300 বসাবো। তাহলে 4 ইন্টু 300 দ্যাট ইজ 1200। 1200 কি? এখানে এককটা অবশ্যই দিতে হবে। 1200 কুলম আধানের একক। তাহলে আমরা তড়িৎ প্রবাহ আমরা কি জানলাম? তাহলে এখানে দেখি, আমরা তাহলে জানলাম যে তড়িৎ প্রবাহ কাকে বলে। তড়িৎ প্রবাহ আমরা জানলাম, তড়িৎ প্রবাহ কাকে বলে। তড়িৎ প্রবাহকে কি দিয়ে ডিনোট করা হয়? I দিয়ে ডিনোট করা হয়। তড়িৎ প্রবাহের একক কি? সিজিএস একক কি? এসআই একক কি? তাদের মধ্যে সম্পর্ক কি? এবং একটা ছোট্ট নিউমেরিক্যালস। তাহলে আমরা I ইকুয়াল টু জানলাম Q/T। Q হচ্ছে মোট আধান, T হচ্ছে সময়। তাহলে ব্যাপারটা আধান কি এটা একটা জিনিস আমাদেরকে জানতে হবে। আধান কি? আধান সম্বন্ধে তোমাদের একটা প্রাইমারিলি আইডিয়া অবশ্যই আছে, যেটা তোমাদের ক্লাস 8-এর সিলেবাসে ছিল। আমরা আধানকে Q দিয়ে ডিনোট করি। খুব সংক্ষেপে যদি আমরা বলি আধান কি, তাহলে আমরা জানি যে পরমাণু নিস্তড়িত এবং পরমাণুর মধ্যে যতগুলো সংখ্যক ইলেকট্রন থাকে ততগুলো সংখ্যক প্রোটন থাকে, এবং ইলেকট্রন ঋণাত্মক আধান যুক্ত হয় আর প্রোটন পজিটিভ আধান যুক্ত হয়, আর পরমাণু কেন্দ্রে যেটা নিউট্রন থাকে সেটা হচ্ছে নিস্তড়িত হয়। যদি কোনো পরমাণুর মধ্যে ধরো n সংখ্যক ইলেকট্রন রয়েছে এবং p সংখ্যক তোমার প্রোটন রয়েছে, যদি ইলেকট্রন রয়েছে এবং p সংখ্যক প্রোটন রয়েছে, যদি কোনো কারণে প্রোটনের সংখ্যাটা বেশি হয়, প্রোটন কি ধনাত্মক আধান যুক্ত, যে প্রোটনের সংখ্যাটা ইলেকট্রনের সংখ্যার থেকে যদি বেশি হয়, তাহলে ওই পরমাণুটি কি হবে? প্রোটন বেশি, তার মানে মোট ধনাত্মক আধান বেশি হবে, এবং সেটি তখন আমাদের হয়ে যাবে ধনাত্মক আধান যুক্ত, ধনাত্মক, এবং সেটাকে আমরা অনেক প্লাস VE দিয়ে লিখি।
আবার যদি মনে করো ইলেকট্রনের সংখ্যাটা যদি প্রোটনের সংখ্যা থেকে বেশি হয়ে যায় তখন সেটা হয়ে যাবে ঋণাত্মক আধান যুক্ত, যেটাকে আমরা নেগেটিভ ধরে দিই। তাহলে আমি একটু আগে তোমাকে বললাম যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন, তাহলে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা থেকে বেশি কখন হবে? যদি ওই পরমাণুটা থেকে ইলেকট্রন চলে যায় তাহলে ইলেকট্রনের সংখ্যা কমে যাবে, তার মানে সেই ক্ষেত্রে প্রোটনের সংখ্যা বেশি হয়ে যাবে, ধনাত্মক আধান যুক্ত। আর যদি পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের বাইরে থেকে ইলেকট্রন এসে অ্যাড হয়, তার মানে ইলেকট্রনের মোট সংখ্যাটা বেড়ে যায়, তাহলে সেটা হবে ঋণাত্মক আধান যুক্ত। তার আধান হচ্ছে দু রকম, একটা হচ্ছে ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান। একটু আগের অঙ্কটা করানোর সময় তোমাদেরকে বললাম যে আধানের একক একটু আগেই তোমাকে বললাম। আমি যেমন আগেরটায় তড়িৎ প্রবাহের একক সময় যেমন আমি সিজিএস এবং এসআই এককের কথা বলেছিলাম, এরও একক হচ্ছে স্ট্যাট কুলম, যেটা হচ্ছে সিজিএস একক, অথবা এবং কুলমটাকে আমরা বলি এসআই একক। তাহলে এদের মধ্যে রিলেশনটা একটু জেনে নিই। তাহলে 1 কুলম ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম। তাহলে আধান কি জানলাম? যদি ইলেকট্রনের সংখ্যা যদি কোন পরমাণুর মধ্যে বেশি হয়ে যায় তাহলে ঋণাত্মক, আর ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা থেকে যদি কম হয়ে যায় তাহলে ধনাত্মক। আধানের একক হচ্ছে এটা। এই আধানগুলোর বৈশিষ্ট্য আমরা কিন্তু ক্লাস 8-এ পড়েছি। এই আধানগুলোর মধ্যে কি ধরনের আকর্ষণ বল কাজ করবে সেই সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করার সময় ফরাসি বিজ্ঞানী চার্লস কুলম একটা সূত্র দেন, যে সূত্রটাকে আমরা বলি কুলম্বের সূত্র। তোমরা এই জিনিসটা নতুন পড়ছো, একটু ভালোভাবে জেনে নাও। কুলম্বের সূত্রটা প্রথমে একটু ডেফিনিশনটা বলি, তারপর বুঝিয়ে দিই। কুলম্বের সূত্র হচ্ছে দুটি স্থির বিন্দু তড়িতাধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ ও বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সাথে সমানুপাতিক, 1 নাম্বার। নাম্বার 2, আধানের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তোমরা লক্ষ্য করো আমি ডেফিনেশনটা বলার সময় দুটো জিনিস ইম্পর্টেন্ট কথা বললাম। একটা হচ্ছে বিন্দু তড়িতাধানের কথা বললাম, অথবা আরেকটা কথা বললাম আকর্ষণ ও বিকর্ষণ বল। আমরা সূত্রটা বুঝেছি, আবার একটু বুঝবো, তার আগে আমি তার গাণিতিক রূপটা করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো ধরো এখানে একটা Q1 আধান আছে, এখানে মনে করো ধরো Q2 আধান আছে, এবং এই আধান দুটোর মধ্যে হচ্ছে দূরত্ব হচ্ছে R। তাহলে এদের মধ্যে হয় আকর্ষণ বল কাজ করবে, নয় বিকর্ষণ বল কাজ করবে। কি বল কাজ করবে আমি কি করে বুঝবো? আমাদের আধানের বৈশিষ্ট্য সম্বন্ধে জানি যে দুটোই যদি ধরো ধনাত্মক আধান হয়ে যায় তাহলে কি কাজ করবে? একই সমজাতীয় আধান, তার মানে বিকর্ষণ বল কাজ করবে। যদি মনে করো ধরো এইটা নেগেটিভ হলো আর এইটা পজিটিভ হলো, তাহলে বা ধরো দুটোই নেগেটিভ হয়ে গেল, একটু আগে আমি বললাম দুটোই ধনাত্মক, আমি বললাম দুটোই যদি ঋণাত্মক হয়ে যায় তাহলেও কিন্তু সমজাতীয় আধান, তাহলে সেই ক্ষেত্রেও এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। কিন্তু মনে করো একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয়ে যায় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। তাহলে আমাদের বোঝা গেল যে আকর্ষণ কাজ করবে না বিকর্ষণ কাজ করবে, ইট ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য চার্জ, আধানের প্রকৃতির উপর নির্ভর করে। আমি এখানে আরেকটা টার্ম তোমাকে বলেছিলাম যে বিন্দু আধান বলতে কি বুঝি? যদি এই আধানগুলো দুটোরই মান যদি এদের যে মধ্যবর্তী দূরত্বের তুলনায় যদি নগণ্য বা মানে একেবারেই কম যদি হয়, তখন এই আধানগুলোকে আমরা বিন্দু আধান বলি। তাহলে এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে কুলম্বের সূত্র কাজ করে। অনেক সময় কোশ্চেন আসে তোমাদের যে কুলম্বের সূত্র কখন প্রযোজ্য? তার কুলম্বের সূত্র হচ্ছে 1 বিন্দু তড়িতাধানের ক্ষেত্রে প্রযোজ্য, আর 2 এদের মধ্যে যদি ডিস্টেন্সটা যদি খুব কম হয়, মানে এটা নিউক্লিয় দূরত্ব থেকে যদি বেশি হয়। নিউক্লিয় দূরত্ব বলতে আমরা কি বুঝি? নিউক্লিয় দূরত্ব বলতে আমরা বুঝি 10 টু দি পাওয়ার -15 মিটার দূরত্বটাকে আমরা নিউক্লিয় দূরত্ব বলি। বোঝা গেল? এবার এটা সূত্রের গাণিতিক রূপটা একটু করে নিই। যেটা বলছিলাম, একটা আধান Q1 Q2, তাদের মধ্যে একটা বল কাজ করছে। কি বল কাজ করবে আকর্ষণ বিকর্ষণ সেটা ডিপেন্ড করছে আধানগুলোর প্রকৃতির উপরে। মনে করো F বল কাজ করছে, তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী কি হবে? এই বলটা এই আধান দুটোর মানের গুণফলের সাথে সমানুপাতিক হবে, যাহলে F প্রপোর্শনাল টু Q1 Q2 হবে। কখন হবে? এই কন্ডিশনটা তোমরা লিখবে যখন R স্থির, R মানে হচ্ছে আধান দুটোর মধ্যে দূরত্ব। আবার এই বলটা ওদের দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, দূরত্ব R, তাহলে তার বর্গ হচ্ছে R স্কয়ার, তার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে F প্রপোর্শনাল টু 1/R স্কয়ার। কখন? যখন Q1 আর Q2 যখন স্থির। তাহলে
এই দুটোকে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি A proportional to Q1 Q2 by R স্কয়ার, যখন এই Q1 Q2 ও R পরিবর্তনশীল। বা এখান থেকে আমরা লিখতে পারি F equal to K into Q1 Q2 by R স্কয়ার। এই যে সমানুপাতিক চিহ্নটাকে সরিয়ে আমি সমান চিহ্ন করলাম, সেখানে একটা ধ্রুবক চলে এলো। K হচ্ছে একটি ধ্রুবক। এই K সমানুপাতিক ধ্রুবককে বলা হয় কুলম্ব ধ্রুবক বা কুলম্ব কনস্ট্যান্ট, কুলম্ব ধ্রুবক। বোঝা গেল? আচ্ছা, এই যে কুলম্ব ধ্রুবক বা K এর মানটা দুটো জিনিসের উপর নির্ভর করে। কি জিনিসের উপর নির্ভর করে? এক হচ্ছে এই আধানগুলোর ব্যবহৃত মাধ্যমের, মানে কোন মাধ্যমের উপরে রয়েছে সেটার উপরে, এবং ব্যবহৃত এককের উপর। কেন? যদি মনে করো এটাই কে এর মানটা যদি মনে করো এয়ার হয় বা বায়ু শূন্যস্থান হয়, তখন একরকম হতে পারে। কে এর মানটা যদি আধানগুলো কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্যে থাকে, তখন কে এর ভ্যালুটা একরকম হতে পারে। তাহলে কিভাবে মাধ্যমের উপর ডিপেন্ড করে বোঝা গেল। এককের উপর কেন বললাম? মনে করো এটা এই কে এর মানটা আমরা যদি এই এককগুলো, একক বলতে যেমন ধরো এফ, ইট মিনস ফোর্স, বল, আধান, দূরত্ব, এগুলো সবগুলো যদি সিজিএস সিস্টেমে নিই, তখন কে এর ভ্যালুটা 1 হয়ে যাবে। কিন্তু এইগুলো যদি আমি এসআই এককে নিই, তাহলে কে এর ভ্যালুটা 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখছো ভ্যালুর দিক থেকে কিন্তু অনেক পার্থক্য। তাহলে ব্যবহৃত এককের উপর নির্ভর করবে আর মাধ্যমের উপর নির্ভর করবে। কুলম্বের এই সূত্র থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি, এবং ধ্রুবকটি এইগুলোর উপর নির্ভর করে। কুলম্বের সূত্রটা বোঝা গেছে। আচ্ছা, কুলম্বের সূত্র বুঝে নেওয়ার পর আমরা এখান থেকে চলে আসি। তাহলে আমরা তড়িৎ প্রবাহ কাকে বলে জেনেছি, আধান কাকে বলে জেনেছি, আধান গুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বিকর্ষণ বল কিরকম হয় সেটা জেনেছি। এইবারে ব্যাপারটা হচ্ছে আমি আবার এই আগের সূত্রটায় আগের জায়গাটায় চলে আসি। I equal to QT। তাহলে I কাকে বলে আমরা জেনেছি, তড়িৎ প্রবাহ, Q জানি, আধান। তাহলে আধানগুলো প্রবাহিত কোথায় হবে, কোথা থেকে কোথায় প্রবাহিত হবে? না, আধান প্রবাহিত হয় যেমন ধরো তুমি মাটির মধ্যে, আমাদের ফ্লোরের মধ্যে তুমি যদি জল ফেলে দাও, তাহলে কি দেখতে পাও? জলটা যদি ফ্লোরটা একেবারে প্লেন থাকে, তাহলে জলটা যেখানে ছিল সেখানেই থেকে যাবে। আর যদি একটু জায়গাটা উঁচু নিচু থাকে, তাহলে কি হবে? উঁচুর থেকে নিচুর দিকে, মানে ঢালুর দিকে জলটা গড়িয়ে যায়। ঠিক একই রকমভাবে এই আধানগুলোও কিন্তু প্রবাহিত হয়। কোথা থেকে প্রবাহিত হবে? প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে দেখো এখানে আমরা একটা নতুন টার্ম পেয়ে গেলাম, বিভব। বিভব কাকে বলছে? না, বিভব হচ্ছে পরিবাহীর একটি অবস্থা যেটি ঠিক করে দেয় যে আধানটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। উচ্চ বিভব বলতে বুঝি কি বুঝি? এক মিনিট, বিভব হচ্ছে আমরা ভি দিয়ে বিয়োগ করে নতুন টার্ম। আচ্ছা, উচ্চ বিভব বলতে কি বুঝি? না, যদি কোনো জায়গা থেকে, মানে যেখানে আমরা অনেক বেশি ধনাত্মক আধান রয়েছে, সেটাকে আমরা সিম্পলভাবে উচ্চ বিভব বলি, এবং সেখান থেকে কি হবে? নেগেটিভের দিকে, ঋণাত্মক দিকে বা নিশ্চয়তার দিকে আধানটা প্রবাহিত হবে। তাহলে বিভব আমাদের বোঝা গেল, ঠিক আছে? উচ্চ বিভব, নিম্ন বিভব বোঝা গেল। কিন্তু আমরা এখানে বিভবের সংজ্ঞাটা পড়ব কার্যের সংজ্ঞা থেকে। কার্যের সংজ্ঞা থেকে বিভবের সংজ্ঞা কিভাবে পাবো দেখে নিই একটু। যেমন ধরো বিভব ইকুয়াল টু বলবো, যদি কিউ পরিমাণ ধনাত্মক আধানকে যদি অসীম দূরত্ব থেকে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে কৃতকার্য করতে হয়, সেটাই হচ্ছে বিভব। বুঝে নি? মনে করো কিউ আধানকে কোন একটা বিন্দুতে নিয়ে আসতে, কোথা থেকে আনবো? অসীম থেকে নিয়ে আসবো। কেন অসীম থেকে নিয়ে আসবো সেটা আমরা পরে আবার ডিটেলস আলোচনা করব। মনে রাখো, কিউ ধনাত্মক আধানকে অসীম থেকে কোন একটা বিন্দুতে আনতে আমার ডাব্লু পরিমাণ কার্য করতে হলো। তাহলে একক ধনাত্মক আধানকে আনতে আমার কত কার্য করতে হবে? W/Q। আমাদের ডেফিনিশন কি বলছে? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে কৃতকার্য করতে হয়। তাহলে একক ধনাত্মক আধানকে আনতে এটা কৃতকার্য করতে হয়। তার মানে এটাই হচ্ছে ওই বিন্দু বিভব। বিভবকে আমরা কি দিয়ে ডিনোট করি? ভি দিয়ে। তার মানে আমি লিখতে পারি ভি ইকুয়াল টু W/Q। বোঝা গেল আশা করি? আচ্ছা, আমরা যে বিভব যে টার্মটা পড়লাম, বিভবটা কি ধরনের রাশি জানো? বিভব দেখো, এটা মুখস্থ করার কোনো দরকার নেই। বিভব হচ্ছে দেখো W/Q। ডাব্লুটা কি? কৃতকার্য। কিউটা কি? আধান। কৃতকার্য, কার্য কি ধরনের রাশি হয় তোমরা জানো? কি ধরনের রাশি হয়? স্কেলার রাশি। তাহলে আধানটাও স্কেলার রাশি। তাহলে এটা দুটো স্কেলার রাশির অনুপাত। তাহলে ভি হয়ে যাবে একটা স্কেলার রাশি। ঠিক আছে? অনেক সময় তোমাদের শর্ট কোশ্চেনে আসে যে বিভব কি ধরনের রাশি। তাহলে বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। আচ্ছা,
দেখো আমরা তড়িৎ প্রবাহে পড়ার সময় আমরা কিন্তু তাদের এককগুলো পড়েছিলাম, আধানগুলো পড়ার সময় আমরা দু ধরনের এককে পড়েছিলাম। তাহলে বিভবের এককটাও আমরা পড়ে নিই। তাহলে বিভবের একক কি হবে? বিভবেরও আমরা দু ধরনের একক আমরা পড়বো, একটা সিজিএস একক, একটা এসআই একক। তড়িৎ প্রবাহের একক ছিল সিজিএস স্ট্যাট অ্যাম্পিয়ার, আধানের ছিল স্ট্যাট কুলম্ব, বিভবের স্ট্যাট ভোল্ট। দেখো মনে রাখার সুবিধা করবো, তাহলে আমাদের এটা হয়ে যাবে স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট। ওকে, আর এটা হচ্ছে সিজিএস একক। তাহলে এসআই একক কি হবে? এসআই একক হয়ে যাবে ভোল্ট, এটা হয়ে যাবে এসআই একক। তাহলে এখান থেকে আমাদের আরেকটা জিনিস জানতে পারি, এই বিভবের মধ্যে এই দুটো এককের মধ্যে সম্পর্ক, 1 স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু 300 ভোল্ট, এটাও তোমরা মনে রাখবে। আচ্ছা, তাহলে একটু আরেকবার ডেফিনিশনটা আমি লিখে নিই। বিভবের একটু আগে ডেফিনিশনটা কি লিখলাম না, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ওকে, তাহলে ডাব্লিউটা কি? কৃতকার্য। কৃতকার্যের এসআই একক তোমরা কিন্তু এগুলো পড়ে এসছো। কৃতকার্যের এসআই একক জুল হয়, আর আধানের একটু এসআই একক একটু আগেই আমি তোমাকে বললাম, আধানের এসআই একক হয় কুলম্ব। এই জুল পার কুলম্বকে আমরা বলি ভোল্ট। বোঝা গেল? আচ্ছা, অনেক সময় পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসে, কোন পরিবাহী কোন বিন্দুতে বিভব 1 ভোল্ট বলতে কি বোঝো? 1 ভোল্ট বলতে কি বোঝো? পরিবাহী কোন বিন্দুতে বিভব বলতে কি বোঝো? তাহলে আমরা কি লিখবো? দেখো ডেফিনিশন এখান থেকে লিখবো। দেখো 1 ভোল্ট, এটা 1 কখন হবে? যদি এটা 1 জুল হয়, এটা 1 কুলম্ব হয়। তাহলে আমরা ডেফিনিশন, বিভবের ডেফিনিশন থেকে আমি বলতে পারবো যে অসীম দূরত্ব থেকে যদি 1 কুলম্ব ধনাত্মক আধানকে আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে সেই বিন্দুতে বিভব হবে 1 ভোল্ট। যদি মনে করো এটাকে আমাকে 1 ভোল্ট না দিয়ে এটাকে যদি আমাকে মনে করো 5 ভোল্ট দিয়ে দিত, তাহলে আমি যদি বলা হয় কোনো পরিবাহীর কোনো বিন্দুতে 5 ভোল্ট বলতে কি বোঝো, তাহলে আমি কি বলবো? দেখো একই রকমভাবে বলবো যে কোনো একটি ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে কোনো একটা, বা 1 কুলম্ব ধনাত্মক আধানকে যদি অসীম দূরত্ব থেকে কোনো একটা বিন্দুতে আনতে যদি 5 জুল কার্য করতে হয়, তাহলে ওই বিন্দু বিভব হচ্ছে 5 ভোল্ট। 10 ভোল্ট বলতে অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে আনতে যদি 10 জুল কার্য করতে হয়, তাহলে 10 ভোল্ট। তাহলে এই ধরনের কোশ্চেন একটা দেয়। আচ্ছা, বিভবের মাত্রা দিয়ে দেয়, তোমাদের এমসিকিউ এখন কোশ্চেন আছে, সেখানে হয়তো 3-4টা অপশন দিয়ে দিল। বিভবের মাত্রা কি? বিভবের মাত্রাটা আমি দেখে নিই। তাহলে এটা হচ্ছে কার্য, তাহলে কার্যের মাত্রা তোমরা জানো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কিউ আধান, আধানের মাত্রা কি হবে? এ টি। তাহলে এটার মাত্রা কি হয়ে যাবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। মুখস্থ থাকার কোনো প্রয়োজন নেই, এখান থেকে তুমি নিজেই বের করে নিতে পারবে। যদি এমসিকিউতে এই ধরনের কোশ্চেন আসে, সেক্ষেত্রে তুমি অ্যান্সার দিতে পারবে। ঠিক, তাহলে বিভব পড়লাম, বিভবের একক পড়লাম, বিভব কি ধরনের রাশি জানলাম, বিভবের মাত্রা জানলাম। তাহলে কি দেখলাম? আই ইকুয়াল টু হচ্ছে, আবার এখান থেকেই আমরা বলি আই ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি। তড়িৎ প্রবাহিত হচ্ছে কার দরুন? আধানের প্রভাবের দরুন। তাহলে আধান কোথা থেকে প্রভাবিত হচ্ছে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এই আধান এবং তড়িৎ প্রবাহ কতটা হবে সেই সম্বন্ধে পরীক্ষা নিরীক্ষা করার সময় যখন 1826-এ জি.এস. ওহম সায়েন্টিস্ট কতগুলো পরিবাহী তারকে নিয়ে অনেকগুলি বর্তনী তৈরি করে সেই বর্তনীর মধ্যে, বর্তনী বলতে সার্কিট, সেই সার্কিটের মধ্যে যখন বিভিন্ন রকম বিভব প্রয়োগ করে তাদের তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করেন এবং সেই সম্পর্কে তিনি একটা সূত্র দেন, যে সূত্রটাকে আমরা বলি ওহমের সূত্র। ওহমের সূত্র। তাহলে ওহমের সূত্র কি বলে একটু জেনে নিই। প্রথমে সূত্রটা তোমাদের বইয়ে পরিষ্কার লেখা আছে, তোমরা পড়বে, একটু বলি। যে বলছে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক হবে। তাহলে একটু বুঝে নিই। মনে করো আমার এটা একটা পরিবাহী, ঠিক আছে, এই একটা আমার পরিবাহী, মানে একটা তার আর কি, পরিবাহী তার। সেই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। আচ্ছা, আমি ধরলাম এই পয়েন্টটা এ পয়েন্ট, আমার এই পয়েন্টটা বি পয়েন্ট, তো দুটো পয়েন্ট বের করলাম। আচ্ছা, এই পয়েন্টে ধরলাম বিভবটা হচ্ছে ভি এ, আর বি পয়েন্টে বিভবটা হচ্ছে ভি বি। আমি যদি এত দূর দিয়ে আঁকি, তাহলে আমি বলতে পারবো না যে তড়িৎ প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হবে। কিন্তু যদি আমি এইখানে এই কন্ডিশনটা লিখে দিই যে ভি এ গ্রেটার দেন ভি বি, তার মানে তুমি বুঝতে পারলে যে এই বিন্দুতে বিভব, দ্যাট ইজ এ ভি এ, এইটা বি বিন্দুর বিভব ভি বি থেকে বেশি। তার মানে
এই বিভবটা বেশি, মানে এটা উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হয়? উচ্চ থেকে নিম্নর দিকে। তার মানে এই তড়িৎ প্রবাহটা এইদিকে হবে। তড়িৎ প্রবাহকে কি দিয়ে ডিনোট করি? আই দিয়ে। তাহলে আমি এখানে এটা আই লিখলাম। ওকে, তাহলে এই তড়িৎ প্রবাহটা কার সাথে প্রপোর্শনাল হবে? না দুই প্রান্তে বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। তাহলে VA মাইনাস VB। VA মাইনাস VB কেন? না VA ইজ গ্রেটার দেন VB। তাহলে VA মাইনাস VB আমরা ধরি VA মাইনাস VB ইকুয়াল টু V ধরে নিলাম। ওকে, তাহলে I প্রপোর্শনাল টু V হবে, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি V প্রপোর্শনাল টু I, অর লিখতে পারি V ইকুয়াল টু KI। দেখো সমান থেকে চিহ্ন সরিয়ে সমান করলাম, সেজন্য একটা ধ্রুবক চলে এলো। V ইকুয়াল টু KI, K হচ্ছে একটা ধ্রুবক। তাহলে I ইকুয়াল টু কত হবে? তাহলে I ইকুয়াল টু হয়ে যাবে V বাই K। V বাই K বোঝা গেল? যদি এই ভিটা স্থির থাকে, মানে কোনো পরিবাহী, আচ্ছা ভি কিন্তু কোনো বিন্দুতে বিভব নয়, একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এটা কিন্তু বিভব নয়, এটা হচ্ছে বিভব প্রভেদ। তাহলে যদি বিভব প্রভেদটা স্থির থাকে, তাহলে কি হচ্ছে, যদি কে এর মানটা বাড়ে, কে এর মানটা যদি বাড়ে, তাহলে আই এর মানটা কি হবে? কমবে। বা কে এর মানটা যদি কমে, তাহলে আই এর মানটা বাড়বে। তার মানে কে হচ্ছে ওই পরিবাহীর মধ্যে এমন একটা ধর্ম যে এই তড়িৎ প্রবাহটার বাড়া কমা, মানে তড়িৎ প্রবাহটাকে নিয়ন্ত্রিত করে। পরিবাহীর এই বিশেষ ধর্মটাকে বলা হয় রোধ, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। তাহলে অর আই ইকুয়াল টু লিখতে পারি ভি বাই আর, অর লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর। এটি হয়ে গেল ওহমের সূত্রের গাণিতিক রূপ। তাহলে এই কন্ডিশনটা পড়ার সময় তোমাকে আমি দুটো জিনিস বলেছিলাম, একটা হচ্ছে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে। কেন বলেছিলাম, কেন বলা হয়েছিল ওহমের সূত্রতে? না যদি এই পরিবাহীর মধ্যে উষ্ণতাটা যদি পরিবর্তিত থাকে, মানে যদি উষ্ণতা যদি বাড়ে, তাহলে কি তড়িৎ প্রবাহটা কিন্তু পরিবর্তিত হয়। পরের দিন ক্লাসে আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। আর ভৌত অবস্থা বলতে কি বুঝি? না পরিবাহীর দৈর্ঘ্য, উপাদান এইগুলো যদি একই থাকে। তার মানে আমি বলতে চাইছি, কোনো বিজ্ঞানী ওহম বলছেন যে কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে যদি নির্দিষ্ট উষ্ণতা রাখা হয়, তখন এই ধরনের সূত্রটা প্রযোজ্য হবে। এখান থেকে আরেকটা ছোট্ট জিনিস আমি তোমাকে বলে নিই, সেখানে আছে ওহমীয় পরিবাহী এবং অওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহী, যেটাকে ইংরেজিতে বলা হয় ওহমিক কন্ডাক্টর। তোমরা বাংলা টার্মগুলোর সাথে সাথে একটু ইংলিশগুলো জানবে। ওহমীয় পরিবাহী, ওই ওহমীয় পরিবাহী বলতে কি বুঝি? না যে সমস্ত পরিবাহী ওহমের সূত্রটা মেনে চলে, তাদেরকে ওহমীয় পরিবাহী বলা হয়। এবং এই ভিআই গ্রাফটা সেক্ষেত্রে সরলরেখা হয় এবং সেটা মূল বিন্দুগামী হয়। কারা মেনে চলে? যেমন বিভিন্ন ধাতব পদার্থ এই ওহমীয় সূত্রটি মেনে চলে। আর যারা মেনে চলে না, তাদেরকে কি বলা হয়? তাদেরকে অওহমীয় পরিবাহী বলা হয়। অওহমীয়। কারা মেনে চলে না? যেমন ধরো বিভিন্ন রকমের অর্ধ পরিবাহীগুলো, যেমন জার্মেনিয়াম, সিলিকন, এই সমস্তগুলো এই সূত্রটা মেনে চলে না। তাহলে সেই ক্ষেত্রে এই গ্রাফটা স্ট্রেট লাইন হয় না। সেটা যেমন একটা গ্রাফ হতে পারে, বা ধরো এরকম টাইপেরও একটা গ্রাফ হলো, এটা কিন্তু স্ট্রেট লাইন নয়, আবার অরিজিন দিয়ে বা মূল বিন্দু দিয়েও পাস হচ্ছে না। তাহলে এটা অওহমীয় পরিবাহী। তাহলে আমরা তড়িৎ প্রবাহ, আধান, বিভব এগুলো সম্বন্ধে জানলাম। এরপরে ক্লাসে আমরা রোধ সম্বন্ধে বিস্তারিত জানবো। তোমরা এতদূর অবধি ভালোভাবে তৈরি করে রাখো। যদি কারো কোনো ডাউট থাকে আমাকে মেসেজ করতে পারো। তোমরা ভালোভাবে পড়ো, আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ, ভালো থেকো।